এই সিএফসি কি করছে, মূলত ওজোন লেয়ার, এটা একটা মোটা লেয়ার, এই লেয়ারকে ধীরে ধীরে ক্ষয় করতে করতে লেয়ারটাকে একদম কি করছে, পাতলা করে দিচ্ছে। তো যখন লেয়ারটা মোটা ছিল এখান থেকে ইউভি রেসে কি হতো, পাস হতো না, কিন্তু আস্তে আস্তে লেয়ারটা পাতলা হতে হতে দীর্ঘদিন ক্ষয় হতে হতে এখানে একটা হোল বা গর্তে তৈরি হয়ে যাচ্ছে, যেখান থেকে ইজিলি তোমার রেটা, ইউভি রেটা পাস করে চলে আসছে। যে লেয়ারটা কি করছে, সরাসরি মানুষের স্কিনে পড়ে স্কিন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার বা বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণ হয়ে যাচ্ছে, ওজোন লেয়ার হয়ে যাচ্ছে। এরকমই ভাবে বিভিন্ন গ্যাসগুলো যখন বায়ুমণ্ডলে জমা বাঁধছে, এই গ্যাসগুলো কি করে, এরা, এদের মধ্যে যে ক্ষমতাটা রয়েছে, যে কারণে এই ঘটনাগুলো ঘটছে, এরা কি করে, সানরে তো আসছে, এবার ঠিকঠাক ভাবে এরা কি হচ্ছে, রিফ্লেক্ট হতে পারছে না, রিফ্লেক্ট হতে দিচ্ছে না। তো সুতরাং অ্যাটমসফিয়ারে ওই যে সূর্য থেকে আগত রশ্মি যখন বিকিরিত হতে পারছে না, এইখানে ট্যাপ হয়ে যাচ্ছে, এবং ট্যাপ হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে এই জায়গার উষ্ণতা বা গড় উষ্ণতা, এটা এক দুদিনের ঘটনা নয়, প্রায় বিগত 2 থেকে 3 সেঞ্চুরির ঘটনার কথা বলছি। বিগত 1-2 সেঞ্চুরি ধরে এইভাবে দীর্ঘদিন ধরে এই সমস্ত জায়গায় সূর্যরশ্মি যখন ট্যাপ হচ্ছে ধীরে ধীরে, তার গড় তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে। কত বাড়ছে, প্রতি দশক যদি আমরা ধরি, মোটামুটি দশক নয়, লাস্ট বিগত শতকে দেখা গেছে যে গড় টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে, বা 2 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে। এটা, তো এটার কারণ কি হচ্ছে, যখন এইভাবে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, অ্যাটমসফিয়ারের টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে তোমার কি, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল তো এটাই, তো তার টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে, এর ফলে গড় উষ্ণতা বাড়ছে, পৃথিবীর উষ্ণতা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে পৃথিবীর উষ্ণতা দীর্ঘদিন ধরে বেড়ে যাচ্ছে, এই উষ্ণতা বৃদ্ধির ঘটনাটাকে আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং। এটা, তো এটা হচ্ছে পুরো কারণ গ্লোবাল ওয়ার্মিং, যার পেছনে একমাত্র আমরা রেসপন্সিবল। তো এটা থেকে, এটার ইফেক্ট কি কি আসতে পারে পরিবেশের উপর, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। প্রথম কথা, অনেকেই তোমরা বলেছো যে গ্লোবাল ওয়ার্মিং যদি পরিবেশের উষ্ণতা বেড়ে যায়, তাহলে পোলার রিজিয়নে কি হবে, আইস মেল্ট করতে শুরু করবে। আইস মেল্ট করলে কি হবে, যে সমস্ত কোস্টাল এরিয়াতে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন আমাদের একটা হিউজ পার্ট রয়েছে ভারত বাংলাদেশের ম্যানগ্রোভ, এই ম্যানগ্রোভ সমুদ্রের তলায় চলে, এটা একটা। এবার যদি ম্যানগ্রোভ সমুদ্রের তলায় চলে যদি যায়, যে তাতে কি ক্ষতি কি আছে, তাতে একটা হিউজ তোমার, যে আমরা জানি যে এই যে টোটাল যে ইকোসিস্টেমটা বা ইকোলজিটা, এই ইকোলজিটা ধ্বংস হয়ে যাবে, ক্র্যাশ করবে, বায়োডাইভার্সিটি ব্রেক করবে, টোটাল ইকোসিস্টেমটা কোলাপস করবে। কোস্টাল এরিয়াতে থাকা বিভিন্ন শহর, সেগুলো সমুদ্রের গর্ভে চলে যাবে। এগুলো কারণ মানুষের বা বিভিন্ন অ্যানিমাল বার্ডসদের, তাদের যে স্বাভাবিক বাসস্থান, সেগুলো নষ্ট হবে, বহু গাছপালা তো অরণ্য ধ্বংস হয়ে যাবে। এটা একটা। ফুড সাইকেল বা ফুড চেইন যেটা, সেটা ডিস্ট্রয় হবে, এগ্রিকালচারের উপর এফেক্ট আসবে। এবার আমাদের এখানে আমরা জানি যে আমাদের ভারতবর্ষ যেটা রয়েছে মনসুন ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি, এখানে যাবতীয় এগ্রিকালচার যেগুলো হয় সেগুলো মনসুনের উপর ডিপেন্ড করে, কারণ আমাদের এখানে ইরিগেশন সিস্টেম এখনো সেরকম ভাবে বেটার হয়। তো আমরা মনসুনের উপরই ডিপেন্ড করে থাকি, ম্যাক্সিমাম ফার্মার যারা রয়েছে তারা মনসুনের উপরই ডিপেন্ড। এইবার এই সিস্টেমটা যদি আমাদের বায়োডাইভার্সিটি ডিস্ট্রয় হয়, তাহলে তো অটোমেটিক ক্লাইমেটের উপর এফেক্ট আসবে। এবার দেখা গেল যে মনসুন, এমনি মৌসুমী বায়ুকে আমরা বলি একটা খামখেয়ালি বায়ু, তো তার উপর যদি এরকম ভাবে এনভায়রনমেন্টের উপর প্রভাব পড়ে, দেখা গেল যে মনসুন ইরেগুলার হয়ে গেল, তো সরাসরি তার প্রভাব এগ্রিকালচারের উপর পড়বে। যে সমস্ত কিছু ম্যাক্সিমাম ইন্ডিয়াতে যে সমস্ত ক্রপস গুলো আমরা করি, তাদের একটা অ্যাভারেজ টেম্পারেচারের দরকার আছে, 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তো গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা, তুমি দেখবে ডে বাই ডে কত, গরমকালে তাপমাত্রা কোথায় যাচ্ছে সেটা চিন্তা করে দেখো। আজ থেকে 20 বছর আগে আর এখন, এখন কথা চিন্তা করে দেখো, এখন গরম পড়ছে, তো আমাদের এখানে টেম্পারেচার কলকাতা
সেখানে যাচ্ছে 44, 45, 46 এরকম টেম্পারেচার যাচ্ছে। তো এই টেম্পারেচারটা একটা সার্টেন টাইমের পরে এটা কি রেগুলার টেম্পারেচার হয়ে যায়। তো এই টেম্পারেচারে কোনো এগ্রিকালচারের পক্ষে মানে কোনো এগ্রিকালচারাল ক্রপ সার্ভাইভ করতে পারবে না। তো তার মানে কি হলো, সরাসরি এগ্রিকালচারের উপর একটা এফেক্ট চলে এলো। এবার এগ্রিকালচার বেস যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, সুগার ইন্ডাস্ট্রি বা তোমার যত ম্যাক্সিমামই তো আমাদের এগ্রিকালচার ডিপেন্ডেন্ট না, র মেটেরিয়াল গুলো তো এগ্রিকালচার থেকে সাপ্লাই হয়। তো সেই ইন্ডাস্ট্রি গুলো কোলাপস করলো, তার মানে কি ধ্বংস হলো, এগ্রিকালচার যেমন ধ্বংস হলো তার সাথে ইন্ডাস্ট্রি ধ্বংস হলো, তার সাথে দেশের ইকোনমিক লস। এটা শুধু ইন্ডিয়া না, যে সমস্ত, এটা ইন্ডিয়ার পাশাপাশি বিভিন্ন সাউথ ইস্ট প্যাসিফিক বা সাউথ ইস্ট এশিয়ান ম্যাক্সিমাম কান্ট্রি এবং ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রি এর ফল ভোগবে। তো প্রত্যেকের ইকোনমি কোলাপস করবে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে, মানুষের স্বাভাবিক বাসস্থান সেটা ধ্বংস হবে, ফ্লোরা ফনা ডিস্টার্ব হবে, বায়োডাইভার্সিটি ক্লপস করবে। তাহলে এর ফলে আর মানে আলটিমেট এর পরিস্থিতি একটা টাইমে দেখা যাবে যে পৃথিবীতে প্রাণ বলে যেটা রয়েছে তার অস্তিত্ব এটা শূন্য হয়ে গেছে। শুধু তাই নয়, এরপরে অ্যাসিড রেন ক্রিয়েট হবে, বড় বড় ইমারত বিল্ডিং আর্কিটেকচার গুলোকে ধ্বংস হবে, এবং ধ্বংস করবে কি এটা অলরেডি স্টার্টেড। আমরা দীর্ঘদিন ধরে দেখছি তাজমহলের উপর দীর্ঘদিন ধরে ক্ষতিকর প্রভাব পড়েই যাচ্ছে, এবং যে আহ, তার যে চমক ভাবটা সেটা কিন্তু আর নেই। তো এই জিনিসগুলো কিন্তু ক্রমাগত বাড়ে। তো এর এফেক্ট কিন্তু পুরো পৃথিবী জুড়ে বা পুরো বিশ্ব জুড়ে কিন্তু আছে। এইগুলো হচ্ছে রেখে, তাহলে এর থেকে আমরা কি করতে পারি, এর থেকে আমরা এর সলিউশন কি আছে, ম্যাক্সিমাম পরিমাণে বৃক্ষরোপণ করতে। এবং তার আগে যেটা বলি হিউম্যান অ্যাক্টিভিটিস এর জন্য এগুলো তো বাড়ছে কি কারণে, তার কারণ হচ্ছে সব থেকে বড় পরিমাণে ডিফরেস্টেশন। এটা তো হিউম্যান অ্যাক্টিভিটিস এর কারণে। দিনে মানে মাঠের পর মাঠ অরণ্য ছেদ করে সেখানে বিল্ডিং তৈরি করছে, বাড়ি তৈরি করছে, রাস্তা তৈরি করছে, তা পরিবেশের CO2 পরিমাণ বাড়বে না? বাড়বে তো ডেফিনেটলি। তো এই যে জায়গাগুলো, সেই জন্য বললাম যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মেন রেসপন্সিবল এরা নয়, এরা তো পরোক্ষ কারণ, প্রত্যক্ষ কারণ আমরা, এটা আগে বুঝতে হবে। তো এই জায়গায় আমাকে আগে ঠিক করতে হবে, প্রত্যেকটা দেশকে কি করতে হবে, চুক্তিবদ্ধ হতে হবে, কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে, প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন মানে বৃক্ষরোপণ করতে হবে, এবং অর্গানিক পদ্ধতিতে চাষবাসের কথা ভাবতে হবে। ডিজেল পেট্রোল চালিত যে সমস্ত যান রয়েছে সেগুলো ব্যবহার কমাতে হবে। সার কৃষিক্ষেত্রে যে সার প্রয়োগ করা হয় যেটা সিকিম করেছে, সেরকম অর্গানিক ওয়েতে এগ্রিকালচারের কথা ভাবতে হবে। তো এই ধরনের অ্যাক্টিভিটিস দেশের যে রাষ্ট্রপ্রধানরা রয়েছে তাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, তা নাহলে দেশের ভবিষ্যৎ বা বিশ্বের ভবিষ্যৎ কিন্তু প্রশ্নচিহ্নের মুখে থাকবে, যে আদৌ এর অস্তিত্ব থাকবে কি। বোঝাতে পারলাম? সবাই বুঝতে পেরেছো কিনা একটু কনফার্ম করবে। মুখে 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 বলো। হ্যাঁ স্যার, বোঝা গেছে। বাকিরা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নিই, খাতা বার করো। লিখে দিতে বলেছে, কারণ লিখেই নাও, খাতা বার করলে মানে রেডি হলে বলবে আমাকে। সবাই রেডি? হ্যাঁ স্যার, বলুন। লেখো। দেখো, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কথাটি অর্থ
ধীরে ধীরে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা বৃদ্ধি। ধীরে ধীরে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা বৃদ্ধি। এই গড় উষ্ণতা বৃদ্ধির পিছনে সব থেকে বড় অবদান মানুষের। অবদান এখানে নেগেটিভ অর্থে। আমি কিন্তু বুঝতে পারছি না তোমাদের কমপ্লিট হচ্ছে কিনা, আমাকে একটু বলে দেবে? হ্যাঁ স্যার, ঠিক আছে। অহরহ বৃক্ষচ্ছেদন, অহরহ বৃক্ষচ্ছেদন, অত্যাধুনিক কলকারখানা ব্যবহার, পেট্রোল ডিজেল চালিত যানবাহনের অত্যাধিক ব্যবহার, যা ধীরে ধীরে বায়ুমণ্ডলে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, সিএফসি বৃদ্ধির জন্য দায়ী। স্যার বায়ুমণ্ডলের পর কি বললেন, আরেকবার বলুন না। রিপিট করতে বললে আমি পারবো না, এটা মুখস্থ নয় তো আমার। ও ঠিক আছে। আমি তো একটা রিদিমে বলছি, রিদিম ব্রেক করলে বলতে পারবো না আগে কি বলেছে আর পরে কি বলেছে। কি বলেছে বলো, যেটা বায়ুমণ্ডলে তোমার দরকার। ক্ষতিকারক CO2, মিথেন, জলীয় বাষ্প, CFC বৃদ্ধির জন্য দায়ী। একদম দাঁড়িয়ে দিয়ে দাও। আজ বিশ্ব উষ্ণায়ন গোটা বিশ্বের কাছে, আজ বিশ্ব উষ্ণায়ন গোটা বিশ্বের কাছে বিভীষিকা স্বরূপ। বিভীষিকা স্বরূপ। বিগত কয়েক দশক ধরে বিগত কয়েক দশক ধরে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি বৃদ্ধি পেয়েছে। এর পেছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের অত্যাধিক আধুনিকতা প্রবণ মানসিকতাই দায়ী।
অত্যাধিক আধুনিকতা প্রবণ মানসিকতাই দায়ী। দেখো আমাদের ওয়ার্ক লিমিট থাকবে, সেই জন্য আমাদের খুব বেশি লিখলে চলবে না, 2 পয়েন্ট আসতে হবে। দু সালে ইন্টার গভর্নমেন্টাল ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট অনুযায়ী সালে ইন্টার গভর্নমেন্টাল ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট অনুযায়ী 1880 থেকে 2012 পর্যন্ত ডেটা দিতে হবে, কিছু একটা কোনো রিপোর্ট উল্লেখ করতে হবে। পৃথিবীর গড় তাপমাত্রা 0.9 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সালটা আর একবার বলুন স্যার। 1880 থেকে 2012 পর্যন্ত, আর রিপোর্ট হচ্ছে 2013 রিপোর্ট। স্যার কত বৃদ্ধি পেয়েছে? 0.9 ডিগ্রি। সেলসিয়াস না ফারেনহাইট? সেলসিয়াস। জিরো পয়েন্ট নাইন ডিগ্রি অব্দি বৃদ্ধি পেয়েছে। এই রিপোর্টে প্রধান দায়ী গ্যাস CO2। এই রিপোর্টে প্রধান দায়ী গ্যাস CO2। এই রিপোর্টে বলা হয়েছে এইভাবে CO2-র পরিমাণ বৃদ্ধি পেতে থাকলে আগামী 100 বছরে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ হবে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। জলটা দে তো তোর। 2 ডিগ্রি সেন্টিগ্রেড, ফুল দাঁড়িয়ে দিয়ে দাও। দাঁড়িয়ে দিয়ে লেখো, 2022 সালে অনুষ্ঠিত COP-তে বিশ্বের রাষ্ট্রনেতারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দু সালের মধ্যে জিরো কার্বন নিঃসরণ